দর্শক শুভেচ্ছা। আমরা আজকে কথা বলতে চাই গ্লোব বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকন নাগের সঙ্গে। ডক্টর নাগ, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। জি, আপনারা একটা ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন, সেটির মাস ২ আগে বোধহয়, যদি আমি ভুল না করি। সেটি আপডেট সম্পর্কে একটু জানতে চাই। বিশেষ করে সেটির অ্যানিম্যাল ট্রায়াল যেটি রেস্ট্রিক্টেড এবং বড় আকারে সেটি হওয়ার কথা, তারপরে সেই ডাটা নিয়ে আমরা পরবর্তী প্রক্রিয়াগুলো জানি। আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে গ্লোব বায়োটেক যে ভ্যাকসিনটা আবিষ্কারের ঘোষণা দিয়েছিল সেটি এখন কোন পর্যায়ে আছে? ধন্যবাদ। আসলে আমরা যে ঘোষণাটি দিয়েছিলাম সেটা জুলাই ২ তারিখে। তো তখন আমরা আপনাদেরকে বলছিলাম যে ৬ থেকে ৮ সপ্তাহ পরে আমরা আমাদের নেক্সট মাইলস্টোনে পৌঁছাবো। তো আমরা আসলে সেই লক্ষ্যেই কাজ করছি, কিন্তু আমরা একটা জিনিসের জন্য একটু আমাদের প্রোগ্রামটা স্লো হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট। আমাদের বাইরে থেকে কোভিডের ভিতর দিয়ে ম্যানেজমেন্ট করে ম্যাটেরিয়ালসগুলি আনতে একটু অতিরিক্ত সময় লেগে গেছে। তো এনিওয়ে আমরা আসলে ২ সপ্তাহ পিছানো আছি। তো আগামী ২ সপ্তাহের ভিতরে আমরা, অর্থাৎ ১০ সপ্তাহের ভিতরে আমরা মাইলস্টোনে পৌঁছে যাচ্ছি। জি, তার মানে আপনি বলছেন যে আপনাদের যে রেস্ট্রিক্টেড অ্যানিম্যাল ট্রায়াল ম্যাস লেভেলে সেটা অন টাইমই চলছে এখন পর্যন্ত। হ্যাঁ, রাইট। আমাদের যে প্ল্যান ছিল তাতেই আছে, এবং আমি একটু অগ্রগতি আপনাকে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে আমরা টক্সিকোলজি অ্যানালাইসিসটা কিন্তু শেষ করে ফেলছি, এবং টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিসে প্রাইমারি যে ডাটা আমরা পেয়ে গেছি খুবই আশাপ্রদ। আমরা বাইরের যে বড় বড় কোম্পানিগুলো যে ভ্যাকসিন নিয়ে আসছেন, ওনাদের যে ডাটা ওনারা প্রেজেন্ট করেছেন, আমাদের ডাটাটা একেবারে সুন্দর মতো কমপ্লাই করে যাচ্ছে। তো যাতে বোঝা যাচ্ছে যে আমাদের যে সেফটি প্রোফাইল হতে যাচ্ছে আমাদের ভ্যাকসিনটার, সেটা মোস্ট লাইকলি দ্য সেফেস্ট যে টেকনোলজিগুলি আসছে তাদের সাথে কমপ্লাই করে যাবে। একটা জিনিস অনেকেই বলেন যে ধরেন বাংলাদেশের মতো একটি দেশ এবং এরকম একটি ক্রাইসিস মোমেন্টে সবসময় কি হয়েছে যে আমরা চায়না বা আমেরিকা বা জার্মানি বলি, বড় উন্নত কোনো দেশ তারা বানিয়েছে সেই ফর্মুলা আমরা নিয়ে এসেছি বা করেছি, অথবা তাদের সঙ্গে কোলাবোরেশন করেছে, যেমনটি ইউকে গভর্নমেন্টের সঙ্গে ভারত গভর্নমেন্ট তাদের সঙ্গে ভাই আমরা করছি। সেখানে আমাদের দেশের মানুষরা, আপনার টিমের লোকজন, তারা এরকম একটি সাহস করলো, সেটা নিঃসন্দেহে অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু পাশাপাশি অনেকে এটাও সমালোচনা করছেন যে আপনারা যে সময়টা বলেছিলেন যে ২২ জানুয়ারি বা ২২ ডিসেম্বর এটা আনা সম্ভব, সেই জায়গাটাকে আপনারা এখনও স্ট্রিক্ট আছেন নাকি আরেকটু সময় লাগতে পারে? কারণ এর সঙ্গে অনেক ধরনের সরকারি অনুমোদন, সেফটি, সিকিউরিটি, এফিকেসি, অনেক বৈজ্ঞানিক বিষয়াদিও জড়িত। তো আমরা যদি বলি, এখন থেকে আমাদের হাতে যে কাজগুলো আছে এর ভিতরে আসলে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল এবং রিলিভেন্ট যে ম্যানেজমেন্ট প্রসেস। তো ক্লিনিক্যাল ট্রায়ালের সময়টা কিন্তু নির্ধারিত, যে প্রোটোকল আছে প্রোটোকলটা নির্ধারিত। আমরা অলরেডি প্রোটোকল নিয়ে কাজ করছি, সুতরাং আমরা জানি যে ফেজ 1 থেকে ফেজ 2 কত পরিমাণ সময় যাবে এবং ফেজ 3-তে কী পরিমাণ সময় যাবে। তাতে কিন্তু আমরা দেখছি না যে এটা খুব দূরের ব্যাপার। যেটা আনসার্টেনটি সেটা হচ্ছে এর যে অ্যাপ্রুভাল প্রসেস, সেই অ্যাপ্রুভাল প্রসেসটি কিন্তু আমাদের হাতে নেই। সেটা সরকারের যে নির্দিষ্ট বডি আছে, রেগুলেটরি বডি, ওনারা যদি সময়ক্ষেপণ না করে আমাদের যে ডাটা আমরা প্রোভাইড করব, যে রেফারেন্স আমরা প্রোভাইড করব, তার সাপেক্ষে দ্রুততম সময়ের ভিতরে যদি ওনারা অ্যাপ্রুভালটা করে দেন, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই মাইলস্টোনটা অ্যাচিভ করতে পারি। তো আমাদের একটা প্রথম থেকে আমরা যখন এই টার্গেটটা শুরু করি, আমাদের একটা বড় লক্ষ্য ছিল যে মুজিব বর্ষে দেশবাসীকে এই উপহারটা দেওয়ার জন্য, কারণ এর থেকে বড় উপহার মনে হয় এই ক্রাইসিসের ভিতরে আর কিছু নেই। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এই ভ্যাকসিনের মাধ্যমে বাংলাদেশের ঔষধ শিল্পকে কিন্তু একটা নতুন প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি, নতুন লেভেলে। এই ভ্যাকসিনের যে অগ্রগতি এবং আন্তর্জাতিকভাবে পাবলিশড যে সেফেস্ট বা সেফার ভ্যাকসিনগুলির যে ডাটা আসছে, ওর সাথে আমাদের ডাটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লাই করে যাচ্ছে। সুতরাং আমরা খুব আশাবাদী যে ওই ভ্যাকসিনগুলির মতো আমাদের ভ্যাকসিনও সেফটি প্রোফাইল এবং এফিকেসি প্রোফাইল ম্যাচ করে যাবে। তো ওই ভ্যাকসিনগুলি যদি অনুমোদন পায়, আমাদেরটিও পেতে পারে। আমরা বাংলাদেশে কিভাবে করে ফেললাম, আমাদের এক্সপিরিয়েন্স নেয় বা এরকম একটা কথা যে পাবলিকলি পারসেপশনের কথা আছে। তো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সায়েন্স কিন্তু এখন অবাধক, তথ্য অবাধক। সুতরাং আপনার যদি সায়েন্সের তথ্যটা জানা থাকে, আপনি যদি সেই টেকনোলজিতে স্কিলফুল হন, আপনার আর্টটা জানা থাকে, আপনি সেই ফ্যাসিলিটি পান, আপনি যে কোনো জায়গায় আপনার গেমটা খেলতে পারবেন। তো আমি এখানে আসার আগে দীর্ঘদিন আমরা বাইরে কাজ করে এসেছি, জাপানে, কানাডাতে। তো সেখানে আমি এই সমস্ত কাজগুলি শিখতে পেরেছি, বড় টিমের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং সেটাই আমরা এখানে এসে কাজটা করছি।
তো এখানে কোনো আসলে ম্যাজিক্যাল কিছু নেই, দুনিয়াতে আসলে ম্যাজিক্যাল বলে কিছুই নেই। আপনি যেভাবে ডেভেলপ হবেন সেভাবে আপনি ডেলিভারি দেবেন। কিন্তু আপনার সায়েন্টিস্ট কলিগরা কেউ কেউ বলেন, যখন আপনার প্রেস কনফারেন্স করলেন আমরা তখনও কাজ করেছি এবং আমরা খুবই ইতিবাচক ছিলাম, কিন্তু কেউ কেউ আবার বলছেন এই ডাটাগুলো এখন এই সংবাদ সম্মেলন করার মতো না, সেটি সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হতে হবে। সেই জায়গাটার আসলে কি কোনো ব্যাখ্যা? অবশ্যই অবশ্যই ব্যাখ্যা আছে। তো একটা জিনিস দেখেন, একটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, আরেকটা হচ্ছে কিন্তু প্রোডাক্ট ক্লিয়ারেন্স। সবাই কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে এসেছে। তাহলে ওরা যদি স্টেপ বাই স্টেপ এগিয়ে না আসতো, আমরা কোনদিন জানতেই পারতাম না যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ চলছে। তারা যখন একটা টার্গেট আইডেন্টিফাই করেছে, তখনই কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে আমাদের ক্যান্ডিডেট আমরা আইডেন্টিফাই করেছি। তারপর তারা যখন টেকনোলজিটাকে অ্যাস্টাবলিশ করেছে, তখন তারা ঘোষণা দিয়েছে আমরা টেকনোলজি রেডি করেছি। তারপর তারা কিন্তু বলছে আমাদের সেফটি বা এফিকেসি ডাটা অ্যানিমেলে এসেছে ভালো। সেটার উপর ভিত্তি করে তারা রেগুলেটরি ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য। ফেজ 1 শেষ হয়েছে, ফেজ 2 শেষ হচ্ছে, ফেজ 3 চলছে। তো আমরাও কিন্তু অনুরূপভাবে প্রথমে টেকনোলজিক্যাল টার্গেটটা আইডেন্টিফাই করেছি, তার প্রোডাক্টটা তৈরি করেছি, প্রোডাক্টের ডেলিভারি টেকনোলজিটা অ্যাস্টাবলিশ করেছি, সেটাকে হিউম্যান সেল এবং অ্যানিমেলে প্রিলিমিনারি ট্রায়াল শেষ করেছি। আসলে আমরা অনেক দূর এসেই কিন্তু ঘোষণাটা দিয়েছি। অন্যদের ক্ষেত্রে, বড় বিগ প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু তারা আরও আগে থেকেই ডিক্লারেশনটা দিতে এসেছে। কারণ হচ্ছে আপনি যদি এই ডিক্লারেশনটা না দেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই স্টেপটা অগ্রগতি হয়েছে? তো একটা হচ্ছে ইন্টারনাল ইনফরমেশন, আরেকটা হচ্ছে পাবলিকের জন্য, মানে পাবলিক পারসেপশনটা কী। তো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, আমাদের দেশে আমরা যেই জায়গাটা এসেছি, মডার্না বলেন অথবা ফাইজার বলেন অথবা অ্যাস্ট্রাজেনেকা বলেন, তারা কিন্তু যখনই ঘোষণা দিয়েছে, তখনই তারা বলছে যে আমরা এই জিনিসটা করব, আমাদের এই টার্গেট আইডেন্টিফাই করে দিয়েছি, তখনই কিন্তু ওনারা রিলিভেন্ট বডি থেকে ফাইন্যান্স পেয়ে গেছেন। ঠিক আছে, ওই ফাইন্যান্সটা কেন দরকার? খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যখন একটা ড্রাগের কথা বলি, একটা ড্রাগ ডিসকভারি কোম্পানি যখন কাজ করে, ওর পিছনে তারা $1 বিলিয়ন ইনভেস্ট করে, $multi-billion অ্যাকচুয়ালি, নাও মোর দেন $4 বিলিয়ন অ্যাজ পার দ্য ডেটা অফ রোশ। এই ড্রাগ ডেভেলপমেন্টের কস্টটা তারা কিন্তু প্রেসক্রিপশন ড্রাগ থেকে তুলে নেয়। ভ্যাকসিন কিন্তু সেরকম কিছু নয়। ভ্যাকসিন কিন্তু জনস্বাস্থ্যের প্রজেক্ট, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যে নেটওয়ার্ক আছে তার ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু এটা জনগণকে দেয়া হয়। তো এই জায়গায় কোম্পানির পক্ষে এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য এডিশনাল মানি ইনভেস্ট করা বিজনেস ওয়াইজ রাইট ডিসিশন নয়। সেই কারণেই কিন্তু তারা এই ফার্স্ট ওয়ার্ল্ডে যে কোম্পানিগুলি আছে, তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম, গভর্নমেন্টের যে পৃষ্ঠপোষকতা, এগুলি কিন্তু অলরেডি অ্যাস্টাবলিশড। আমাদের ক্ষেত্রে আমরা হঠাৎ করে নতুন করে আসাতে কেউ হয়তো ব্যাপারটা বুঝতেই পারছে না। তো সুতরাং আমরা যতটুকু এগিয়ে এসেছি, এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে, পাবলিক রিলেটেড কোম্পানি না, যেখানে জনগণের টাকা নয়ছয় হচ্ছে। এখানে আমাদের চেয়ারম্যান স্যার জনাব হারুনুর রশিদ, উনি কিন্তু ওনার নিজস্ব অর্থায়নে এই কাজটা করে নিয়ে আসছেন। তো বাংলাদেশের ঔষধ শিল্পের বিকাশে ওনার যে ভূমিকাটা, এটা কিন্তু বর্তমানে অনস্বীকার্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে ফাইন্যান্সিং। ফলে এই আমি যদি একটু বিনীতভাবে জানতে চাই যে ধরেন এই ভ্যাকসিন প্রজেক্টে, বিশেষ করে কোভিড-19-এর, সেটার পেছনে এ যাবৎকালের আপনার রিএজেন্ট আমদানি করা বলেন, আপনার ল্যাব এস্টাবলিশডের কথা বলেন, এ বাবদ আপনাদের এ যাবৎকালীন ইনভেস্টমেন্ট কেমন? আমরা বর্তমানে আমাদের যে প্রজেক্টটা দেখছেন, এটা শুধুমাত্র আসলে ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য করা নয়। তো এটা আসলে নোবেল ড্রাগ ডিসকভারির জন্য করা। আমরা কিছু নোবেল ড্রাগ নিয়েও আসছি, খুব দ্রুতই আমরা হয়তো পেটেন্ট ফেজে চলে যাব। সেই প্রজেক্টের আওতায় যখন আমাদের ন্যাশনাল ক্রাইসিস তৈরি হলো, কোভিড সিচুয়েশন এসে গেল, তখন আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কোভিড ভ্যাকসিনটা তৈরি করব। তো আমরা পুরো প্রজেক্টের কথা যদি বলি, এখানে মোর দেন 400 করোড় টাকা অলরেডি ইনভেস্টেড। আর যদি বলেন যে শুধু কোভিড ভ্যাকসিনের কথা, উই হ্যাভ ইনভেস্টেড মোর দেন 30 করোড়। বাংলাদেশের ঔষধ শিল্প এবং যারা বিজ্ঞানী আছেন এইভাবে কাজ করেন, তাদের জন্য একটা অসম্ভব ক্রিটিক্যাল পয়েন্ট। কারণ এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয়, তাহলে বাংলাদেশে এই জাতীয় আরও গবেষণা হবে। হ্যাঁ, সবাই সাহস পাবে। সুতরাং এই প্রজেক্টকে সামগ্রিকভাবে সবাই আসলে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। সেক্ষেত্রে পৃষ্ঠপোষকতার জায়গায় অনেকগুলো অংশ। একটা হচ্ছে সরকারি বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা আপনার রয়েছে, সেটা বিএমআরসি বলি, ডিজিডিএ বলি, স্বাস্থ্য অধিদপ্তর বলি, আবার ওদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলি, নানা রকম, এবং আপনাকে আপনার সিআরও নিতে হবে। সেই জায়গা থেকে আপনারা এখন পর্যন্ত কি প্রত্যাশিত সহযোগিতা পাচ্ছেন, বা আসলে রেসপন্সটা কেমন পাচ্ছেন? আমার মনে হয় আমরা আনুষ্ঠানিকভাবে আসলে সরকারের নির্দিষ্ট মন্ত্রণালয় থেকে আমরা এখনও কোনো সুনির্দিষ্ট যোগাযোগ পাইনি। তো আমরা আশা করছি সেটা অচিরেই হবে, কিন্তু আমরা সেজন্য কিন্তু থেমে নাই। আমরা দেশের জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি।
হ্যাঁ, ডোজ নিয়ে অনেক কথা হচ্ছে। আপনার যেহেতু অ্যানিম্যাল ট্রায়ালে প্রায় শেষ বলছেন, ডোজ কীরকম হতে পারে এটা? যতগুলি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এগুলিকে আমরা সবসময় দেখছি যে মানে একটা ডোজে যেই পরিমাণ রেসপন্স পাওয়া যাচ্ছে সেকেন্ড ডোজের প্রয়োজন পড়ছে, সেকেন্ড ডোজে তার চেয়ে বেটার রেসপন্স পাওয়া যাচ্ছে। তো যে সায়েন্টিফিক এভিডেন্স সে অনুযায়ী আমাদের যে ডোজ আমরা দিচ্ছি সেখানেও কিন্তু সেরকম একটা সিস্টেমেটিক ডাটা আমরা পাচ্ছি। তো বর্তমানে আমাদের ডোজ এসকেলেশন স্টাডি চলছে, যেটা খুব সহসাই শেষ হয়ে যাবে, তারপর আমরা এটা কনক্লুসিভলি বলতে পারবো। জি, আরেকটা হচ্ছে যে প্রাইসিংটা একটা ফ্যাক্টর। যেহেতু আপনারা বেসরকারি কোম্পানি, হিউজ একটা ইনভেস্টমেন্ট আপনাদেরকে করতে হচ্ছে, এবং আমরা জানি যে টিকাতে বা ভ্যাকসিনেশনে বাংলাদেশ ইজ এ রোল মডেল। এটা আপনি গ্যাভির কাছে বলেন বা গ্লোবালি, আমরা আমাদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, কিন্তু সেগুলোর পিছনে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ছিল। এমনকি এখনও হয়তো আমরা গ্যাভির উদ্যোগে যে একটা অ্যালামনাই করা হয়েছে, ওটার নাম কি, কোভ্যাক্স, সেটার আওতায়ও বাংলাদেশ নিশ্চিতভাবে ভ্যাকসিন পাবে, অনেকগুলো ভ্যাকসিন আসছে। সেক্ষেত্রে আপনাদের ভ্যাকসিনটার যে ফাইন্যান্স, যে কস্ট, সেটাকে কস্ট ইফেক্টিভ করার উপায় কী? সেটার জন্য কি আপনাদের কোনো সরকারি বা কারো পৃষ্ঠপোষকতা নিশ্চয়ই লাগবে? দেখেন, আমি আবার আমার আগের প্রশ্নের উত্তর থেকেই আমি একটু কানেক্ট করব। যেহেতু এই যে কোম্পানিগুলোর কথা বলছেন, গ্যাবি যাদের কাছ থেকে নিচ্ছে তারা কিন্তু সবাই আসলে অলরেডি ফাইন্যান্স পেয়ে গেছে, তাদের অনেকটা কস্ট অফসেট হয়ে যাচ্ছে। আমি যদি মডার্নের কথাই বলি, ওরা প্রথমে পেয়েছে 1.1 বিলিয়ন, এখন পেয়েছে দিস মান্থ তারা পেয়েছে 1.5 বিলিয়ন। সো দে অলরেডি হ্যাভ ব্যাকড মোর দেন 2.5 billions. Like Pfizer, okay, they already backed more than 2 billions. So AstraZeneca is also getting same thing. So এই যে একটা গ্রস অ্যামাউন্ট অফ মানি আসছে, এর কিছু হচ্ছে ফিউচার পারচেজ, আর কিছু হচ্ছে অনলি নিঃশর্তভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য দেয়া। এই জিনিসটা কিন্তু প্রাইসকে অফসেট করছে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছু হয়নি। তো সুতরাং এই মুহূর্তে যদি আমরা বলি যে গ্যাবি ফাইজার থেকে যে দামে কিনছে, আমি কি সেই দামে দিতে পারবো, এটা কোয়েশ্চেনেবল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে একটা জিনিসই আমরা নিঃশর্তভাবে বলতে পারি, যে নির্দ্বিধায় বলতে পারি, সেটা হচ্ছে ফাইজার, মডার্না বা যাদের কথাই আমরা বলি, তাদের যে প্রোডাকশন কস্ট তার থেকে অবশ্যই আমরা সস্তায় দিতে পারবো। এটা আমাদের জন্য খুবই আশাপ্রদ ব্যাপার। জি, আমার একদম শেষ প্রশ্ন, তার মানে হচ্ছে যে সব ঠিকঠাক থাকলে কবে নাগাদ আপনারা চূড়ান্ত সুখবর আমাদেরকে দিতে পারেন, বাংলাদেশের মানুষকে বা পৃথিবীর মানুষ? দেখেন, আমরা বিএমআরসির কাছে ক্লিনিক্যাল ট্রায়ালের অ্যাপ্লিকেশান সেপ্টেম্বর মাসের মাঝামাঝি যে কোনো সময় আমরা যাব। তো সেখানে আমি আবার বলবো এই কথাটা, যে এই যে অ্যাপ্রুভাল প্রসেসটা আমরা কিন্তু সম্পূর্ণ ডাটা যোগ করেই দিব ইন্টারন্যাশনাল রেফারেন্সের আলোকে, এবং যেই প্রোটোকলটা আমরা করছি এই প্রোটোকলটা কিন্তু ইন্টারন্যাশনাল রেফারেন্সের আলোকেই তৈরি করা। তো সেক্ষেত্রে মানে আমরা বলবো যে এফডিএ বা ইএমএ যেভাবে দ্রুততার সাথে এই অ্যাপ্রুভালগুলি দিয়েছে, সেভাবে যদি আমাদের বিএমআরসিও যদি এটা করে থাকে, তাহলে আমরা খুব দ্রুততার সাথে মোস্ট প্রবাবলি ডিসেম্বর দিস ইয়ার অর মেবি আর্লি জানুয়ারি নেক্সট ইয়ার আমরা লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তো আরেকটা জিনিস, সিআরও নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? মানে আপনাদের তো কোনো একটা সিআরও লাগবে, সেটি দেশে কোনো প্রতিষ্ঠান কি করবেন? হ্যাঁ, আমরা যেহেতু সামগ্রিকভাবে দেশের লক্ষ্যে কাজ করছি, আমরা মনে করি যে বাংলাদেশে যে সিআরওরা আছেন যারা লাইসেন্সিফাইড, অর্থাৎ তারা অ্যাপ্রুভ সিআরও, সুতরাং আমরা মনে করি তাদের কোয়ালিটি আছে বলেই তো সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি তাদেরকে লাইসেন্স দিয়েছেন। তো সুতরাং আমরা ওই কম্পিটেন্ট যারা আছেন তাদের সাথে কথা বলছি, আমরা একাধিক সিআরওর সাথে কথা বলছি, তা আশা করতেছি তাদের সাথে আমরা একটা সহমতে পৌঁছাতে সক্ষম হব। আমাদের পাবলিক একটা পারসেপশন থাকতে পারে মোস্ট প্রবাবলি গ্লোব বায়োটেক মোস্ট প্রবাবলি খুব পিছিয়ে আছে। তো এই প্রসঙ্গে আমি শুধু 2-3টে কোম্পানির নাম বলতে চাইবো যাদের নাম গ্লোবালি সবাই জানে। সানোফি, ফরাসি কোম্পানি, জিএসকে এবং নোভার্টিস, এরা তিনজনই কিন্তু মেগা প্লেয়ার, শুধু প্লেয়ার না, গ্লোবালি ভ্যাকসিন ফিল্ডে। তাদের ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ 1 শুরু হবে সেপ্টেম্বর এবং তারপরে। তার মানে খেয়াল করে দেখেন যে গ্লোবালি যে তিনজন মেগা প্লেয়ার আছে তাদের সমসাময়িক পর্যায়ে কিন্তু আমরা আছি। তো এই সবগুলি কোম্পানির কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমরা আসলে গর্ব করার মতো একটা জায়গায় আছি, আমরা এই দৌড়ে অনেক এগিয়ে আছি। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আমরা কথা বলছিলাম ডক্টর কাকন নাগের সঙ্গে, যিনি তার জীবনের প্রায় পুরোটা সময় এই ভ্যাকসিন এবং এই সংক্রান্ত গবেষণার কাজে ব্যয় করেছেন, এবং তার নেতৃত্বে একটি টিম, বাংলাদেশে একটি কোম্পানি গ্লোব বায়োটেক, তারা এই টিকাটি আবিষ্কারের উদ্যোগ নিয়েছে, সেটির কাজ এগুচ্ছে। তারা যেটি বলছেন, তারা সর্বোচ্চ প্রচেষ্টা করছেন এবং সেটি বৈশ্বিক যে প্রোটোকল সেটি মেনেই তারা করছেন, এবং তারা দারুণ আশাবাদী।
বাংলাদেশের মানুষ হিসেবে এটা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের। আমরা আর কিছু করতে পারি বা না পারি, অন্তত তাদের এই প্রচেষ্টাকে খানিকটা উৎসাহ দিয়ে পাশে থাকতে পারবো নিশ্চয়ই। ভালো থাকবেন সবাই।